গাইস, শর্টকাট স্মৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো একগাল হাসি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে আমি খুব আনন্দে আছি। তো আনন্দে থাকার কথাই স্বাভাবিক। তো আজকে হচ্ছে একটা খুব বড় উৎসব, আর বাঙালিদের মনে প্রাণে অন্তরে সব জায়গায় যেন এই উৎসব আমাদের মানে মনের মধ্যেই বিরাজমান করে। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো সকলকে শুভ রথযাত্রা। তো তোমরা সকলে আনন্দ করো, আর আমার ব্লগ অবশ্যই কিন্তু দেখো। আর আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, আমি অতটাও পারি না, তোমাদের আগে থেকেই বলছি, তবুও আমি চেষ্টা করছি। তোমরা একটু মানিয়ে নিও, আস্তে আস্তে শিখবো। একাতে কোনোদিনও বড়ো হওয়া যায় না, তোমরা সাপোর্ট করলে অবশ্যই বড় হতে পারবো, আর আস্তে আস্তে শিখতেও পারবো। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাব একটু ঠাকুরের দর্শন করতে। বিকেলে মেলা আছে। তো মেলা রথযাত্রার মেলা তো সকলেই যায়, আর আমিও যাই। খুব ভালো লাগে মেলা ঘুরতে। আর কি বলতো, সবথেকে বড় কথা, মেলা যাওয়াটাও বড় নয়, মানে মানুষের মনে যে একটা উৎসবের গন্ধ থাকে। যেমন দুর্গাপুজোর আমরা কী করি বলো, দুর্গাপুজোর একটা অন্যরকম একটা অনুভূতি আমাদের 2-3 মাস আগে থেকে আমরা পেয়ে থাকি। দুর্গাপুজোর উৎসব। সত্যি কথাই এটা, মানে সত্যি যে কোনো অনুষ্ঠান হোক, তার একটা অন্যরকম ফিলিংস থাকে। যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর ফিলিংস, এই রথের মেলার সময় রথযাত্রার একটা অন্যরকম একটা ফিলিংস। প্রত্যেকটা পার্বণে, প্রত্যেকটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা পার্বণে আমাদের ফিলিংসটাই কিন্তু মানে অন্যরকম হয়। তো কথা হচ্ছে কি বলতো, আমরা সকলে ভালো থাকতে চাই। সকলে কষ্ট হোক, যন্ত্রণা হোক, দুঃখ হোক, যাই হোক, কিন্তু সকলে কী চাই বলতো, আমরা ভালো থাকি। তো আমিও অনেক চেষ্টা করছি যে ভালো থাকবো, আর আশা রাখছি তোমাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই ভালো থাকতে পারবো। আর কি বলতো, এই যে সেরেছি না, এটা পুজো উৎসব মানে বলি, এমনি অন্যদিনে কি কোনোদিনও কেউ সাজা যায়? অন্যদিনে কিন্তু কোনোদিনও কেউ সাজতে পারে না, মানে সাজা পারে সকলে, কিন্তু সাজা যায় না, ইচ্ছে করে না। একটা উৎসব হলেই মানুষের মনে একটা অন্যরকম অনুভূতি জাগে, যার যদি সকলেই সাজগোজ পছন্দ করে, একটু এদিক ওদিক যেতে পছন্দ করে, বাড়িতে ভালো রান্না করে। তো যেটা স্বাভাবিক সবাই করে, আমিও করেছি, আশা করি তোমরাও করেছো। তো এই জন্যই বলছি, যারা যারা মানে মনের মধ্যে কষ্ট যন্ত্রণা সবারই আছে, যাদের যাদের আছে, তারা আজকের দিনটা অন্তত পক্ষে সব কিছু ভুলে ঠাকুরের দর্শন করো, ঠাকুরকে একটু গিয়ে প্রণাম করো। তো খুব ভালো লাগবে, দেখবে মা আত্মাটাও শান্তি পাবে। নিজেদের মানে মনের মধ্যে না একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটা শান্তির অনুভূতি আসবে। তো গাইস, আমি সত্যি বলছি, মানে আমি এখন ব্লগ করছি বলে আমি বুঝতে পারছি এটা না, আমি আগে থেকে মানে এই মানে তোমরা ভাববে যে এই যে সেজেছি ব্লগ করার জন্যে, কিন্তু সত্যি কথা না, এটা না। আমি কী বলতো, মেলা উৎসব কোনো কিছুতে না একটু অন্যরকম ফিলিংস লাগে, ভালো লাগে একটু যেতে, ওখানে যাব, একটু আনন্দ করব, এদিক ওদিক ঘুরবো। আর সারাক্ষণ তো বাড়িতেই থাকা হয়, কোথাও তো যাওয়া হয় না। আর রিলস বানাই যখন, সাজি, এটাও স্বাভাবিক, সাজতে হয়, রিলস বানাই। কিন্তু আজকের দিনটা না মনের মধ্যে অন্যরকম। কষ্ট সবারই আছে, যন্ত্রণা সবারই আছে, আমারও আছে। আমিও কিন্তু অনেক কষ্ট করি, যন্ত্রণা করি, অনেক মনের মধ্যে আঘাত থাকে, সবারই থাকে আমার মতন। তো দেখো, আমি এটাই বলবো সকলকে যে অল্পের মধ্যে হলেও সুখে থাকার চেষ্টা করো, অল্পের মধ্যে হলেও সুখে থাকার চেষ্টা করো। দেখবে এই এইটুকু চিন্তি আনন্দ যদি তুমি নিজে থেকে অনুভব করতে পারো না, মানে নিজের মনকে যদি শান্তি দিতে পারো, সব থেকে বড়ো কী বলো তো, আমাদের মনটা না চঞ্চল হয়ে যায়। আমারও হয়, আমার কেন, সবারই হয়, আমি জানি তোমাদেরও হয়। এই যে মনটা না স্থির হয় না, সত্যি কথাই হয় না। আমি বললে কী হবে, আমিও যে বলছি কথাগুলো, কিন্তু সত্যি কথাই স্থির থাকে না। মন কোনোদিন স্থির থাকে না, মন চঞ্চল হয়ে যায়। কিন্তু মনটাকে না শান্ত করতে গেলে ঠাকুরের পাশে যাওয়াটাই আমাদের কাছে একমাত্র লক্ষণ, একমাত্র মানে ঠাকুর ছাড়া কিন্তু আমরা কোনোদিনও কেউ শান্তি পাবো না। এটাই হচ্ছে কথা। মনের মধ্যে শান্তিটা আসে না, থাকে না কোনোদিন। কোনো মানুষ কেউ বলতে পারবে না, সে যতই আনন্দ করুক, যতই বলুক যে আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, কিন্তু গাইস সত্যি আমি জানি, আমি এইটুকু বয়সে আমার মনের মধ্যে, আমি নিজের কথাই বলছি, প্রচুর কষ্ট আছে, প্রচুর আঘাত আছে, প্রচুর যন্ত্রণা আছে। কিন্তু দেখো, কষ্টের মধ্যেও না, কষ্ট হলেও সুখী থাকার চেষ্টা করতে হয় মানুষকে। হ্যাঁ, সুখী থাকা যায় না, কিছুতেই যায় না।
তুমি যতই চেষ্টা করো যায় না। এই যে আমি কথাগুলো বলছি না, কিন্তু আমার ভিতরে এত বড় একটা ঝড় আছে, এত বড় একটা তুফান আছে মনের মধ্যে। শুধু হাসিটুকু, এটা শুধু সান্ত্বনা প্রাইজ যেটাকে বলা হয়, একটা কলম দেয় না একটা বাচ্চাকে, এটা নাও তোমার সান্ত্বনা প্রাইজ। এটাই আমি নিজেই বলছি, তোমরা জানো না আমার সম্বন্ধে কিছু, আমি নিজেই বলছি আমি অনেক ধৈর্যশীল মেয়ে বলেই আমি এই যে হাসিটা হাসছি, এই যে সেজাচ্ছি, এই আনন্দ করতে পারছি। অন্য কোনো মেয়ে হলে পারতো না। আমারও মনের মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে। তো যাই হোক গাইস, আমি এইসব কথা আলোচনা করব তোমাদের সঙ্গে। আজকে একটা খুশির দিন, একটা আনন্দের দিন। আজকে এইসব কথা বলার কোনো মানে হয় না। তো তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি। আজকে যেহেতু একটা আনন্দের দিন, যার জন্যই আমি কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি। এক মিনিট। একটা ছোটোবেলার কাহিনী আছে, আমার নিজের ছোটোবেলার কাহিনী। তখন আমি মোটামুটি ক্লাস 5-এ পড়ি, অনেকটাই বড়। 5-এ পড়া অনেকটাই বড়। তো আমি ক্লাস 5-এ পড়ি। তো এই যে মেলা, রথের মেলা, তো রথের মেলা ছোটোবেলায় একটা অন্যরকম। আর এখন তো আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, কিন্তু ছোটোবেলায় তো আমরা অতটাও বুঝতে পারতাম না, অতটাও জানতে পারতাম না। সে কী হচ্ছে না হচ্ছে সেসব জিনিসের দিকে তো কোনো লক্ষ্য নেই। মেলায় যাব, মেলায় গিয়ে বান্ধবীগুলো যাদের সঙ্গে ক্লাসে থাকি, 24 ঘন্টা খেলা করি, তাদেরকেই যদি মেলাতে গিয়ে দেখতে পাই, সেই বেজায় আনন্দ, সে কী আনন্দ। তো মেলায় গেছি। তো মেলায় গিয়ে সবাই মিলে, তখনকার আমাদের সময় এখনকার বাচ্চাদের যতটা করে, আমাদের বাবা মাগুলো আমাদেরকে অতটা করতো না। আদোভাবে রাখে না। আর তখন আমাদের সময় এসব আদোভাবে রাখতো না। আমাদের সময় আমার বাবা মারা আমাদেরকে ছেড়েই দিত। মেলায় যাচ্ছিস, বান্ধবীগুলো মিলে, সব পাশেই মেলা, যা মেলা থেকে ঘুরে। আমার মনে আছে সবাই মিলে না, আমার হয়তো আমার বান্ধবীগুলোর সঙ্গে আমারই কোনোদিন দেখা হয় না। যদি কোনো দিন দেখা হয়, তোমাদেরকে যদি শেয়ার করতে পারি, তো নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো। তো সবাই মিলে, তখনকার দিনে ছোটো এইটুকু ক্লিপ পাওয়া যেত, এইখানে লাগাতে, গোলাপি কালারের ক্লিপগুলো এই জায়গাতে লাগায় দুটো করে সবাই ছোটোবেলায়। কী হয়েছে, সবাই নিয়েছে, আমিও নিয়েছি, এত ভালো লেগেছে। পরের দিন সবাই স্কুলে পড়ে গেছি, এই যে একটা আনন্দ, এত ভালো লেগেছিল তার বলার মতো না। খুব ভালো লেগেছিল এই আনন্দটা। তো এইরকম অনেক ছোটো স্মৃতি আছে, ছোটোবেলার অনেক স্মৃতি আছে, অনেক কিছু স্মৃতি আছে। আমার তো অনেক আছে, তোমাদের কার কেমন আছে জানি না, কিন্তু আমার আছে। আমি যেখানে বড় হয়েছি সেই জায়গাটায় সরস্বতী পুজো বিশাল ব্যাপার ছিল। তো ছোট্টবেলা থেকে, এখন তো আমি এখানে থাকি, সরস্বতী পুজো দিন মনেই হয় না যে আজকে সরস্বতী পুজো। তো এখানে ফ্ল্যাটে সবাই যে যার মতো করে থাকে, আর বাচ্চাদেরকে নিয়ে হয়তো স্কুলে যায়। আমি কোথাও যেতে পারি না, বাড়িতেই থাকি, কোথাও যাওয়া হয় না সরস্বতী পুজোর দিন। আমার মোটামুটি 2-3-4 বছর লকডাউনের আগে থেকে আমি সরস্বতী পুজোর দিন কোথাও যেতে পারি না। তো এই মনটা একটু খারাপ লাগে। আর পুজো আমাদের কাছে বিশেষ করে সরস্বতী পুজো, যেমন এই রথমেলাটার একটা অন্যরকম অনুভূতি বললাম না, প্রত্যেকটা পুজোর আমাদের এক একটা করে অনুভূতি। আর ওটা তো স্পেশাল। সরস্বতী পুজো স্কুলে সব বন্ধু বান্ধবীগুলো যাবে, আমরা যাব, স্যাররা যারা আমাদেরকে পড়াতো তারা পুজো করে, তারা ধুতি পরে, তা তো বিশাল ব্যাপার। স্যাররা ধুতি পরে এসেছে, আমি নাম বলবো না, একটা স্যার ছিল, নামও বলবো না, কিছুই বলবো না, শুধু এইটুকুই বলবো, খুব ভালো ছিল স্যারটা। তো অনেকটাই আমার বাবা থেকে ছোটোই হবে, অনেকটাই ছোটো হবে। তো স্যারটা না খুব ভালো দেখতে, আমার বাবাও খুব সুন্দর ছিল দেখতে। তো আমার বাবা এখন বেঁচে নেই, তোমাদেরকে আমি পরে শেয়ার করবো সব কিছু। তো খানিকটা না আমার বাবার মতো দেখতে, আমি না ওকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবার কথা ভালো লাগতো, আমার তখন বেঁচে ছিল, ভালোই ছিল। আর স্যারটা এত সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। তো না ছোটোবেলা থেকে আমার মনে হতো কি আমার বাবার মতন লাগছে লোকটাকে, স্যারটাকে লোক করে বলতাম। আগে তো অতটা আমাদের ইয়ে ছিল না। তো সে অনেক কাহিনী তোমাদেরকে সব পরে বলবো আস্তে আস্তে। তো কী হয়েছিল জানো, তো সরস্বতী পুজোর দিন স্যার ধুতি পরে পুজো করতো না, মনে হতো কি আমার বাবার মতনই লাগছে লোকটা, আমার বাবার মতন লোকটা লাগছে। কাউকে বলতাম না, বান্ধবীদেরকে, তাদেরকে বললে তারা আবার তো ইয়ে করবে, ভেঙাবে, বাবার মতন লাগছে, ভালো তো এরকম বলবে না, যার জন্য কিছু বলা হতো না তাদেরকে। কিন্তু না মনে মনে ভাবতাম আমার বাবার মতনই লাগছে, আমার বাবার মতন লাগছে, বাবার মতন লাগছে। কী যে মনে হতো আমি বুঝতে পারতাম না।
তারপরে যাই হোক ভালো লাগতো। তো সেরকম পুজোর সবগুলো স্যার আসতো, কি সেদিনকে মানে আনন্দ। আমাদের না মাঠে পুজো হতো, স্কুলের মানে স্কুল রুমগুলো যে ছিল, তো রুমের ভিতরে অনেক জায়গায়। আরও আমি একটা স্কুলে পড়েছিলাম, সেখানে 11-12 অবধি পড়েছিলাম, আর যেখানে মাধ্যমিক অবধি পড়েছিলাম সেইখানকার কথা আমি বলছি এখন। তো যখন 11-12 পড়তাম সেখানে না মানে মাঠে পুজো হতো, কিন্তু খাওয়া দাওয়া সব ক্লাসরুমের মধ্যেই হতো। আর এই যে আমি যে মাধ্যমিক পাস যে স্কুল থেকে করেছি সেই স্কুলের কথা বলছি। তো আমাদের স্কুলে বেজায় আনন্দ হতো। সরস্বতী পুজো মানে 3-4 মাস আগে থেকেই ভাবতাম পুজো আসছে, পুজো আজকে মানে বড় হয়ে যে অনুভূতিটা হবে সেটা না, সেই ছোটোবেলা থেকেই ক্লাস 5-এ যখন পড়তাম, তো স্যাররা না মানে টিফিনের পরে কি কী করতে বলো তো, টিফিন আমাদের ওখানে না শুক্রবারে 1 ঘন্টা টিফিন দেয় আমাদের ওইদিকে, যেখানে আমার বাপের বাড়ি সেখানে স্কুলগুলোতে আগে, এখনকার কথা বলতে পারবো না। তো তখন না শুক্রবারে 1 ঘন্টা টিফিন দিত। তো সরস্বতী পুজোর কিছুদিন আছে, আর 1 মাস আছে হয়তো, মাসখানিক আছে। তো আমরা তখন ছোটো, বলতো স্যাররা বলতো শোন, সকাল মানে সবাই সবার ক্লাস টিচারগুলো গিয়ে বলে দিত যে আজকে শুক্রবার, ঠিক আছে, আজকে কিন্তু সরস্বতী পুজোর মিটিং হবে, হ্যাঁ, আর তোরা সকলে কিন্তু টিফিনের পরে চলে যাবি। ভালো কথা। তো মানে কি বলবো, বাড়িতে যেমন বিয়ে বাড়ি হলে একটা আনন্দ হয় না, মূলত আমাদের বাড়িতে বিয়ে আছে, 2 মাস পরে কি 1 মাস পরে বিয়ে হবে, সেই রকম মূলত বিয়ে বাড়ি। তো ক্লাস 5-এর ছেলে মেয়েগুলো, এই তোরা সামনে বস, সবাই সামনে বস, নিজের নিজের ক্লাস টিচারগুলো থাকতো, এই আমাদের ক্লাস টিচারটা আমাদের পাশে আছে, ভালো লাগতো আর কি, খুব ভালো লাগতো। তো ক্লাস 5, 6, 7 এইভাবে না সবাই, আর বড়ো বড়ো দাদাগুলো যেগুলো 10-এ পড়তো, 9-10-এ পড়তো, তারা মানে দাঁড়িয়ে থাকতো তারা, তো তাদেরকে ডাকতো। তো আমাদের সিনিয়র ছিল 3টে দাদা ছিল, দিদিগুলো ছিল, ওদেরকে ডেকে বলছি যে আমাদের সামনেই মার্কেট আছে, তো ওখানে না মানে মূর্তি তৈরি করা হয়। তো আমাদের স্কুলের জন্যে পার্সোনাল মানে ওই ছেলেগুলো কী করতো, ওই দাদাগুলো ওরা আগে থেকেই বুকিং করে রাখতো যে আমাদের ঠাকুরটা বড় হতে লাগে, মানে অনেক বড় ঠাকুরটা হতে লাগে। মাঠে পুজো হয় তো, ঠাকুর যদি বড় না হয় তো দেখতে ভালো লাগবে না। তারা জানতো হয়তো অতটা, আমরা তো ছোটো তখন জানতাম না, তো শুনেই হেভি লাগতো, মানে বিরাট বড় মূর্তি আসবে আমাদের। তো বলতো তাই তোরা এদিকে আয়, শোন কোনটা মূর্তি নিবি, সিলেক্ট করেছিস? হ্যাঁ স্যার ওই মূর্তিটা নেবো। তো ঠিক আছে, তাহলে ওটার বায়না দিয়ে দিবি, সব টাকা পয়সা তাদের হাতে দিয়ে দেওয়া হতো। তারা সবই করতো, মানে বেলপাতা ফুল যা লাগে সবই করতো। ওরা বড় ছিল যেহেতু, তারপরে আমরা তো 5-এ পড়ি, ছোটো বাচ্চা, আমরা আর কি কতটুকু করতে পারবো। তবুও মানে ভালো লাগতো। যাই হোক, আস্তে আস্তে বড় হলাম, ওই জায়গাটায় গিয়ে দাঁড়ালাম একদিন যখন আমি ক্লাস 9-এ পড়ি। তো 9-এ পড়ি বিশাল ব্যাপার, কিন্তু না আমার না আর স্কুল যেতে ইচ্ছে করতো না 9 থেকেই। তবুও 9-এ গেছি, 10-এ উঠে টোটাল স্কুল যাইনি আমি। আমার না ভালোই লাগতো না, বিরক্ত লাগতো, কথা বলতো স্যারগুলো, পড়াতো না, আমার শুনতে ইচ্ছা করতো না, চুপচাপ বসে থাকতাম, কবে বাড়ি যাবো কবে বাড়ি, কী জানি মনে কী হয়েছিল, স্কুলে ভালো লাগতো না। বাড়িতে আসলে স্বাভাবিক একটু এদিকে একটু ঘুরতাম, ভালো লাগতো। তো যাই হোক, তো ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছি। 9-এ উঠেছি, 9 থেকে এবার 10-এ উঠবো না, 9-এই উঠেছি। তো বলছে আমরা যেহেতু বড়, তো বলছে স্যাররা বলছে যে 9-এর দাদাগুলো সব, তো গাইজ যেটা বলছিলাম, তো আমরা এখন বড় হয়ে গিয়েছি, তো এখন তো আমাদেরকে এখন স্যাররা ডেকেছে। তো বলছে শীতে এদিকে আয়, আরও বান্ধবীগুলো ছিল তাদেরকে ডাকলো, বলছে শোন এবারে কিন্তু দায়িত্ব তোদেরকে নিতে হবে। না আমাদের বিশাল ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে না কেন বলো তো, সরস্বতী পুজোর দায়িত্ব নেওয়া মানে না অনেক বড় কাজ। মানে মেয়ে মানুষের তো এমনিতে রেডি হতে অনেকটাই সময় লেগে যায়, তাই না? রেডি হওয়া মানে সরস্বতী পুজোর সাজ, আর শাড়ি টাড়ি পরবো, আর তখন তো আর মানে নিজের জিনিস একটা অন্য জিনিস, আর মায়ের শাড়ি পরবো, আর মা বলবে ওই শাড়িটা পরবি না, ওটা মিষ্টির রস লেগে যাবে। আর সত্যি কথাই মিষ্টির রস কিন্তু আলবাত আমার শাড়িতে লাগতোই, আমার কেন সবারই শাড়িতে লাগতো মিষ্টির রস সরস্বতী পুজোর দিন। এখনকার মেয়েদের কথা বলতে পারবো না, আমাদের সময়কার কথা বলছি। মানে কি বলতো, খাচ্ছি লেগে গেলো একটু মিষ্টির রস। স্কুলের শাড়িগুলোতে আমি তো তখন শাড়ি পরে স্কুলে যেতাম, লেগে যেত, কোনো ব্যাপার ছিল না। কিন্তু মায়ের শাড়ি বিশাল ব্যাপার, মা যদি দেখতে পায় এগুলো তো রাম খেলাবে। কী করবো, তাও করতে তো হবে, এটা আনন্দ, সবাই পড়ছে আমিও পড়ছি। আর তো
তো আগে যখন 7-8-এ ছিলাম তখন তো আর কোনো ভলেন্টিয়ারের ব্যাপার ছিল না। এবার আমি 9-এ উঠে গেছি, আমাকে তো ভলেন্টিয়ার করে দিয়েছে স্যাররা। আর 10-এর মেয়েগুলো না অতটা নিতে চায় না, কারণ ওরা হচ্ছে পড়াশোনা করে বাড়িতে থাকতে চায়, একটু আসলো হালকা, এসে একটু প্রণাম টনাম দিয়ে চলে গেল। আমার না অতটা পড়তে চায় না। 9-এর মেয়েগুলোকে পুরোটাই দিয়ে দেয়, তখনকার দিনে দিয়ে দিত। তো যাই হোক, তো বলতো শোন তুই শঙ্খ নিয়ে আসবি, তুই এই নিয়ে আসবি, তুই ওই নিয়ে আসবি, আমাদের মানে বলতো স্যারগুলো তুই একটা আসন নিয়ে আসিস, ঠিক আছে? আর বাকি ছেলেরা তোরা যা যা লাগে তোরা ওই বেলপাতা পুষ্পাঞ্জলির জন্য ফুল টুল সব কিনে নিয়ে চলে আসবি, কোনো সমস্যা নেই। সব ফুল টুল নিয়ে আসতো তারা। আর আমরা বাড়ি থেকে বলতো তোদের বাড়িতে যদি বাড়িতে গাছ থাকে যদি আনতে পারিস, তো গ্রামের দিকে তো থাকেই গাছ, তো বলতো যদি পারিস তো নিয়ে আসবি, কোনো সমস্যা নেই। ফুল গাছ যদি থাকে তো কোনো নেয় যে তারা ওগুলো করে আনতেই হবে। আর তোরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবি, এখানে ঠাকুরের পাশে একটু আলপনা টালপনা দিতে হবে। আর তো যাই হোক, করতে তো হবেই কাজ, যেহেতু বড় আমরা। তো আমরা গিয়েছি, গিয়ে কাজ টাজ সব করছি, আলপনা টালপনা দিচ্ছি, পুজো। আর না মনে মনে কি আমাদের পাড়াতে পুজো হতো, হেভি পুজো, আমাদের পাড়াতেও হেভি পুজো। তো মানে সরস্বতী এখনকার দুর্গা পুজোগুলোর থেকেও বেশি ওখানে আমাদের ওখানে সরস্বতী পুজো ফেমাস। মানে আমাদের পাড়াতে 3-4টা পুজো হতো, সারা রাত ঘুমাতে দিত না। সেই মানে ডিজে বাজতো, আমার দাদারা ছিল, আমার কাকুর ছেলেরা, ওরা সবাই ডিজে ফিজে বাজাতো, সেই গান হচ্ছে, আর সারা রাত আমার ঘুম হচ্ছে না। আমার বাবা বলছে এই তোর যে স্কুলের শাড়িটা যে কালো হয়ে গেছে একটু ধুয়ে দে না, ধুয়ে একটু বাইরে শুকাতে দে, তো পরের দিন তো আবার স্কুলে যাবি পরে। ঠিক কথাই বলছে, ভালো কথা। শাড়িটা যে আমি ধুয়ে বাইরে শুকাতে দিয়েছি, আমার মনেই নেই যে আমি শাড়ি শুকিয়ে দিয়েছি বাইরে। গ্রামের দিকে উঠোনে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, কোনো সমস্যা নেই। এবার আমার ঘুমাইনি তো, ঘুমাবো কী করে? সারা রাত গান চলছে, সারা রাত গান চলছে। আর আমি খালি ভাবছি কাল সকাল কখন হবে, মেহেন্দি পরা, এই করা সেই করা, ভুল তোলা, এদিক ওদিক যাওয়া, বান্ধবীদের বাড়িতে যাওয়া, তারাও রেডি হচ্ছে, তাদেরও সাজ, মানে বিশাল একটা ব্যাপার। তো মেহেন্দি টেহেন্দি পরে সকালবেলা উঠে, আর শীতকাল তো ঠান্ডা, খুব ঠান্ডা, মানে এত কষ্ট হতো চান করতে। আর আমার মা বলতো এই হলুদ দিয়ে চান করবি, কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদ দিয়ে দুব্বা দিয়ে সব চান করে নিবি, যা চান করে নেয় চলে আয়। চান ফান করে কোনো রকম করে চুড়িদার পরে, বাকি স্যাররা যা যা নিয়ে যেতে বলেছিল নিয়ে, বান্ধবীগুলো তখন তো ফোন ছিল না, আমাদের সময় অতটা ফোন ছিল না। তো ওদের বাড়িতে ডাইরেক্ট আরেকবার চলে যেতে হতো। কি শোন না, কী করবি, সাজতে তো আমাদের দেরি হবে, এবার স্যার তো যেতে বলেছে তাড়াতাড়ি, ওখানে কাজ আছে। তো হ্যাঁ কী করবি বল, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কী করবো, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। সীমারে বন্ধ হয়ে গেল রে পুজোটা। যাই হোক, তো রেডি ফেডি হলাম, আমিও রেডি হলাম। তারা রেডি বলতে কি চুড়িদার পরেছি, আর কী করবো, আফসোস হচ্ছে মনের মধ্যে। বলছে সাদা জিনিস ফিনিস সব নিয়ে নে, আর ওখানে সেজে নেবো, আর কী করবো। কমল রুমটা স্যার বলে দিয়েছে শুন তোদের প্রবলেম হবে না, তোদের জন্য কমল রুমটা মানে অফিস রুমের একটা সাইড ছেড়ে দেওয়া হবে, ওই দিকটা দরজা বন্ধ করে দিবি, ছোট্ট একটা রুম আছে, তোরা গিয়ে ওখানে রেডি হয়ে নিবি, আর সব যা লাগে তোদের জিনিসপত্র নিয়ে আসবি। আর ছোটো আয়না দিয়ে কী সাজবো, নিজেরাই শাড়ি করতে জানি না, বাড়িতে হলে তবু কাকিমা এরা আসতো, কিছু যেতাম বৌদিদের কাছে দৌড়ে, এ বৌদি আমাকে একটু শাড়িটা পরিয়ে দাও, তো দিত পরিয়ে। এই যত কাজ আছে, এখন ঘর মুছবো, ই করবো, ঠাকুর দেবো, এত ভালো লাগছে না। যেই জিনিসটা এখন আমার হয়েছে সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে ঘর মোছা, ঠাকুর দেওয়া, পুজো দেওয়া, বরকে খাওয়ানো, তারপরে এই তো দাদাকে রান্না করে দিতে হবে, তো বলিস না তো বৌদি একটু দাও না, একটু দৌড় দেয়, ভালো লাগছে না, করতে পারছি না, মোটা শাড়িটা তো কী রে শাড়ি পরবি, হ্যাঁ না করে পরিয়ে দিত। যাই হোক, এবার ওখানে কে পড়াবে, কী জানি কে পড়াবে না পড়াবে, কিছু তো জানা নেই। তারপরে কি করলাম, গেছি ওখানে গিয়ে পুজোর যা লাগে সরঞ্জাম দিয়ে, আলপনা দিয়ে সব। এবার স্যার বলছে শোন আসতে, এরা সবাই আসতে শুরু করে দিয়েছে, হ্যাঁ তোরা যদি রেডি ফেডি হবি তো চলে যা, তোরা রেডি হয়ে আয়। তো ভালো কথা, তখন আমরা গেছি রেডি হচ্ছি, আর আপনার ছোটো আয়না নিয়ে গেছি, ছোটো আয়না দিয়ে দিচ্ছি, মুখটাই শুধু দেখা আছে, পুরো শাড়ি টাড়ি পরলাম তো দেখবো ভালোভাবে, এটাই তো স্বাভাবিক বলো, তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তো নিয়ে গেলাম, তারপরে রেডি হলাম ওখানে গিয়ে। তো তারপরে সাজলাম, সেজে গুজে বাইরে বেরিয়েছি, আবার বাকি কাজ ফাজগুলো স্যার আবার ডাকছে, পুষ্পাঞ্জলি হচ্ছে, চলে আয় সব চলে আয়, পুষ্পাঞ্জলি দিবি আয়। তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে, আর সেই কী যে আনন্দ, মানে ওই দিনটা আমি আমার জন্মে যদি বলে এখন আমাকে কেউ যে তুই কী চাস, তাহলে বলবো আমি ওই দিনটাকে আরেকবার চাই, কিন্তু ওই দিন তো আমি আর কোনো দিনই পাবো না।
কোনো দিনই পাবো না। তোমরা বলতে পারো যে হ্যাঁ পুজোর দিন তুমি ওখানে যেতে পারো, হ্যাঁ যেতে পারি, কিন্তু সেই ফিলিংসটা পাবো না। আর এখন যদি আমি ওই স্কুলে যাই, সবাই তো আমাদের মেয়েটা বিয়ে হয়ে দেখছিস আমাদের স্কুলে পড়তো, স্যাররাও বলবো আমাদের স্কুলে পড়তো, কী রে ভালো আছিস, অন্যরকম একটা ফিলিংস বলো, সেটা কি আর ভালো লাগে? আর বিয়ে হয়ে গেছে আমাদের স্কুল ভাববে না বলো? তখনকার ফিলিংসটা, তখনকার একটা যে মানে অনুভূতি, মনের মধ্যে যে একটা আনন্দ হতো, সেই জিনিসটা কোনোদিনও পাওয়া যায় না। সে আর পাওয়া যায়? কোনোদিনই হবে না, আমার কেন কারোর হবে না। তো যাই হোক, সেই দিনটার কথাই বলছি। তো এইরকম একটা দিন ছিল সরস্বতী পুজো আমার কাছে। একটা ছোটো মোটো একটা রচনা হয়ে গেল বলো বন্ধুরা, কি বলবো, আরও অনেক আছে স্মৃতি, সরস্বতী পুজোর অনেক অনেক স্মৃতি। তোমাদেরকে আমি আমার একদিন আমি সব তোমাদেরকে মানে শোনাবো আমার লাইফে, মানে স্কুল লাইফটা, এই যে এক একটা অকেশনাল, মানে বিয়ে বাড়ি বলো, সরস্বতী পুজো বলো, কোথাও আমার নিজেদের মাসির মেয়ে মামার মেয়ের বিয়েতে, এইসব জিনিসগুলো ছোটো ছোটো একটা পার্ট। এগুলো তো এখন তো আমরা এখানে ফ্ল্যাটে থাকি, এখানে তো অত লোকজন কারোর সঙ্গে কেউ কথা বলে না, কেউ কারো দেখলেও চিনলেও কথা বলে না। আর আমারও অভ্যাস হয়ে গেছে, আগে পারতাম না, এখন না আমার অভ্যেস হয়ে গেছে, আমি কারোর সঙ্গে না কথা বলতে ইচ্ছে করে না এখানে। আমি প্রথম যখন আমার বিয়ে হয়ে আমি এখানে আসি, তখন ছটফট করতো, তখন আমার লকডাউনে বিয়ে হয়েছিল, তো মনটা না ছটফট করতো। যাদের বাড়িতে আমি ভাড়ায় ছিলাম আগে ওদের বাড়িতে একজন মহিলা ছিল, তো মনে হতো কি একটু কথা বলি, তখন তো লকডাউন না, কেউ কারোর সঙ্গে কথা বলতো না। তো সেই লাইফ থেকে হঠাৎ করে এই লাইফে আসা মানে অনেকটাই পরিবর্তন, আর অনেকটাই জার্নিংই বলে ওটাকে, কি বলবো আর বলো, মানে সেখান থেকে সেই লাইফ থেকে এই লাইফে একটা অনেক বড় জার্নি আমার মনে হয় আমার কাছে। বাকি কারো কথা বলতে পারবো না কার কেমন, তবে এখন আমার না অভ্যাস হয়ে গেছে, আমি দরজায় দৌড় দিয়ে না ঘরের মধ্যে মোবাইল টোবাইল দেখি, গান শুনি। তোমাদের দাদা আসে রাত্রিবেলা, আসে তার আস্তে আস্তে 11টা বাজে, আমার ঘুম পেয়ে যায়, দেখে তো চোখগুলো ডুলুডুলু করছে, আমার এখনও ঘুম পাচ্ছে, কী করবো, রাত্রিবেলা দেরি করে ঘুমাই, যার জন্যই আমার না মানে চান করলেই ঘুম পায়। তো যাই হোক, এই হচ্ছে আমার এখনকার লাইফ, আর সেই হচ্ছিল আমার তখনকার লাইফ। তো তখনকার লাইফের সঙ্গে এখনকার লাইফের কোনো রকম মিল নেই, কোনো রকম যোগাযোগ নেই, কোনো কিচ্ছু নেই। তখনকার লাইফটা অন্যরকম ছিল। আর আমার মতন কারা কারা আছো, আমার মতন সেই লাইফ থেকে এই লাইফ কারো কি হয়েছে চেঞ্জ এরকম আমার মতন? তো সেই হচ্ছে আমার লাইফের এসব ঘটনা, ছোটোখাটো পার্ট, তোমাদের একটা একটা করে পার্ট তোমাদেরকে সব আমি শোনানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর একবার বলছি, শুভ রথযাত্রা, সকলে আনন্দ করো, খুশি থাকো, মনের মধ্যে কষ্ট যন্ত্রণা থাকলেও চেপে আনন্দ করো, নিজেও আনন্দ করো, ফ্যামিলির লোকদেরকেও আনন্দ দাও, কারণ আমরা হচ্ছি ক্ষণিকের জন্যে, কিছুদিনের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আবার আমাদেরকে ভগবান নিজের কাছে নিয়ে নেবে। আমি না হঠাৎ একদিন ভাবছিলাম, জানো, দাঁত তুলতে গেছি, দাঁতটা আরসিটি করতে গেছি, আর মানে বসে আছি আর ভাবছি এই দাঁতটা এখনই যদি চায় আমাকে এখনই মেরে ফেলতে পারে, এখনই আমাকে মেরে ফেলতে, দাঁতের মধ্যে একটা কোনো কিছু করে দিলে তো দাঁতটা শেষ, মানে আমিও শেষ। তো নিজেদের লাইফের না গ্যারেন্টি নেই, এই যে কখন কী হয় বলা যায় না, যার জন্যে চেষ্টা করো, হ্যাঁ হয় না, আমারও হয় না, চেষ্টা করো ভালো হয়ে থাকার, কিন্তু ভালো হওয়া যায় না, আমিও জানি, আমিও পারি না, লোককে বললে কী হবে, আমারও মনের মধ্যে অনেক কষ্ট থাকে, অনেক যন্ত্রণা থাকে, যার জন্য আমি না ভালো চেষ্টা করলেও ভালো হতে পারি না। তবুও বলবো তোমাদেরকে, তোমরা যদি পারো তো একটু আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে পারো, একটু ভালো হওয়ার চেষ্টা করো। লোকের কাছে তো কেউ কোনোদিন ভালো হতে পারে না, নিজের মানে ভগবানটাও কারো কাছে ভালো না, ভগবানটাও এর কাছে তার কাছে খারাপ। তো আমরা তো মানুষ, আমরা কি আর ভালো হতে পারি? তবুও দেখো চেষ্টা করে, নিজের কাছে সৎ থাকো, নিজেরা ভালো থেকো, এটুকুই বলবো। আর আমরা হচ্ছি মেয়ে মানুষ হচ্ছে ধৈর্যর একটা শক্তি থাকে, আর একটা রূপ আছে মেয়ে মানুষের, মা দুর্গার রূপ, যেটা সবারই আছে, আমারও আছে, বহুত আছে আমার, মা চণ্ডী কোনো সময় আবার অনেক 9টা রূপ আছে না মায়ের, সেই 9টা রূপও আমি ধরে নিই। তো যখন অধৈর্য হয়ে যায়, ওই রূপটা এখন ধরি না, বিয়ের পরে আজ অবধি আমার ওই রূপটা এখন হয়নি, বিয়ের আগে হয়েছিল, বহুবার হয়েছে বিয়ের আগে, এখন আর হয় না। তো
আমার বর তো শান্তশিষ্ট না, চুপ করে থাকে, কথা কম বলে, যার জন্যই ওই রূপটা আমার এখন হয় না। তো বিয়ের আগে হয়েছিল সবই, তো আস্তে আস্তে বলবো সব। তো বন্ধুরা আজকে টাটা, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু বেজায় গল্প করতে মানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চাইছি। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। তো সকলে ভালো থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, তোমরা একটু কিন্তু সাবস্ক্রাইব করো। আমার না মানে কী বলো তো, সাবস্ক্রাইবার না বললে না ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দাও। একটা তো সাবস্ক্রাইবটা করে দিলে তো তোমাদের টাকা লাগবে না, কিন্তু আমার আগ্রহ থাকবে ভিডিও বানানোর জন্য, ভালো লাগবে না যে না সাবস্ক্রাইব করেছে আমার বন্ধুগুলো। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমার কিন্তু খুব ভালো লাগে, খুব আগ্রহ লাগে যে আমার মানে আমার ফ্যামিলিতে এতগুলো মানুষ আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, আমার ভিডিও দেখে, আমার ফ্যামিলি মেম্বার্স হয়েছে, তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমার কাছে এর থেকে বড় পাওয়া কিন্তু কিচ্ছু না। মানে এই যে আমি বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি, এটা কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু এই জিনিসটা হয় না। তো আমি খুব হ্যাপি আছি এই জিনিসটা নিয়ে, তোমাদের সঙ্গে তো আমি আমার ভালো মন্দ শেয়ার তো করতে পারছি। তো যাই হোক বন্ধুরা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা, আজকের মতন এইটুকুই। আবার নেক্সট ব্লগে আবার আসবো।